দর্শক, গত রাতে তো খবর পেয়েছেন শুভেন্দু অধিকারীর যিনি পিএ চন্দ্রনাথ রথ, তাকে গুলি করে খুন করা হয়েছে মধ্যমগ্রাম এলাকাতে, যেখানে উনি থাকতেন মাকে নিয়ে। তো আমি তো গতকালকেই একটা খবর করেছিলাম অনেকটা রাতে। আমার সঙ্গে খুবই ভালো যোগাযোগ ছিল, বন্ধুর মতো একটা ব্যাপার। ফলে ভীষণই যে কোনো মৃত্যুই কষ্ট দেয়, কিন্তু যাদের সঙ্গে যোগাযোগ বেশি থাকে তাদের চলে যাওয়া হঠাৎ করে সেটা আরও বেশি কষ্ট দেয়, নিশ্চয়ই আপনারাও জানেন। ফলে সত্যিই কালকে ঘটনা ঘটার পরে না সারাক্ষণ মনে পড়ছিল এর মুখটা, কারণ আমার সঙ্গে সত্যি এতটা ভালো যোগাযোগ ছিল। কেন হলো এখন এটা নিয়ে তো অনেক চর্চা হচ্ছে, চর্চা হওয়ারই কথা। শুভেন্দু অধিকারীর পিএ দীর্ঘ প্রায় 8 বছর ধরে সঙ্গে ছিলেন এবং খুবই বিশ্বস্ত। আমি নিজেও দেখেছি, জানিও, খুবই বিশ্বস্ত। তো কি হলো হঠাৎ করে একটা এত বড় পরিবর্তন, এবং পরিবর্তনের জন্য ওর লড়াইটাও কিন্তু বিরাট ছিল। আমি তো জানি, একসঙ্গেই ধরতে গেলে কাজ করেছি, অনেক কাজ। তো যখন পরিবর্তন হলো, যখন একটা নতুন আনন্দের একটা ব্যাপার এলো, খুশির ব্যাপার, এবং সরকার গঠন হতে চলেছে, শুভেন্দু অধিকারী একটা ভালো পদে বসতে চলেছেন, তার আগে চলে যাওয়াটা আমরা যখন এত আনন্দ উপভোগ করছি যে পরিবর্তন এসছে, বুঝতে পারছেন ওর মধ্যে তার কতটা আনন্দ ছিল, কতটা উৎফুল্ল ছিল, কত স্বপ্ন ছিল। কিন্তু চলে যাওয়াটা সত্যি খুবই কষ্টের। আর শুভেন্দু অধিকারী যখন গেলেন, তার চোখ মুখের অবস্থাটা দেখলেন দর্শক, তার চোখ মুখের অবস্থাটা দেখলেন, ছলছল করা অবস্থা। খুবই বিশ্বস্ত। দেখুন, এই রকম ভাবে যারা থাকেন তারা এমনিতেই খুব বিশ্বস্ত হয়ে থাকেন। 8 বছর ছিলেন, পরে দায়িত্বটা তাকে অনেক বেশি করে দেওয়া হতো শুভেন্দু অধিকারীর তরফ থেকে, এতটা বিশ্বস্ত হয়ে উঠেছিলেন। আগে এয়ারফোর্সে কাজ করতেন, সেখান থেকে ছেড়ে এসে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ, চণ্ডীপুরে ওই জেলাতেই বাড়ি, তো যোগাযোগ হয়। তারপরে নিজের বিশ্বাসযোগ্যতা নিজেই অর্জন করেন এবং শুভেন্দু অধিকারী অনেক ভরসা করতেন। কিন্তু যখন বড় দায়িত্ব পেতে চলেছেন শুভেন্দু অধিকারী, তারও অনেক দায়িত্ব থাকতো, তার আগেই সব দায়িত্বকে হটিয়ে তাকে চলে যেতে হয়েছে, আসলে বাধ্য করা হয়েছে। এই হচ্ছে গাড়িতে ছিলেন। আমি ছিলই বলি, বন্ধুর মতো তো, দেখুন না কীভাবে কাঁচ ফুটো করে মারা হয়েছে, এলোপাতাড়ি গুলি চালানো হয়েছে। এখন তদন্ত চলছে, পুলিশ সব কিছু খতিয়ে দেখছে, সব কিছু ওপেনও করছে না পুলিশ। শুভেন্দু অধিকারী দেখলাম বলেছেন যে আমরা এখনই সব কিছু ফুটেজ বা এইসব চাইছি না, পুলিশকে করতে দিই, কারণ সব কিছু বলে দিলে তদন্ত ঠিক করে হবে না। তো সেই জন্য পুলিশ তার মতো করে কাজ করুক। সিআইডি সম্ভবত একটা টিম তৈরি করেছে, এইসব করে তদন্ত চালাচ্ছে। এখন দেখা যাক দর্শক সেখান থেকে কি বেরিয়ে আসে। কিন্তু ভাবনা তো অনেক আসছে না আমাদের মনে, যে হঠাৎ করে কেন এই রকম। এমনিতেই শুভেন্দু অধিকারীর এই একটা উত্থান এবং বদল হলো, সেটা কিন্তু আশপাশের দেশ, বিশেষ করে বাংলাদেশের অনেকে কিন্তু এগুলো পছন্দ করেন না, আর দেশের অভ্যন্তরেও তো আছেন না অনেকে। ফলে অনেক কিছু হতে পারে দর্শক, অনেক কিছু। শুধু তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কেউ হয়তো চর্চা করতে পারেন, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার। কী আর ব্যাপার ব্যক্তিগত, উনি তো সবসময় শুভেন্দু অধিকারীর সঙ্গেই থাকতেন। এটা কি ব্যক্তিগত ব্যাপার হতে পারে, নাকি ওই পলিটিক্যাল আক্রোশ বা আরও তার থেকে বড় কিছু অন্য কোনো ভাবনা থেকে কোনো গোষ্ঠী বা কিছু ঘটিয়েছে কিনা প্রশ্ন দর্শক অনেক। তবে অন্য গোষ্ঠী অন্য কোনো শক্তির কথা বললেও শাসকের দায় কিন্তু যে শাসক ছিল এতদিন পর্যন্ত, তার দায় এড়ানোর মতো কিন্তু নেই। কারণ অন্য শক্তির উত্থানও ঘটেছে এই যারা এতদিন শাসন করেছে তাদের জন্যে। ফলে ব্যাপারটা কি, যদিও অনেকে বলছেন যে ভবানীপুরে ওই রকম হার মমতা ব্যানার্জির, এবং অনেকটাই দায়িত্ব নিয়ে কাজ করা এই চন্দ্রনাথ রথের, ফলে সেই আক্রোশটা কি এসে পড়েছে নাকি অন্য কিছু, প্রশ্ন অনেক ঘুরপাক খাচ্ছে। আমি দর্শক একটু চর্চা করব, ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি, তার কাছ থেকে কিছু ব্যাখ্যা পাওয়া যায় কিনা। অনেকেই তো অনেক কথা বলছেন। হ্যাঁ, পেয়েছি। ব্রিগেডিয়ার দাস, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। খুব খারাপ লাগছে নিশ্চয়, হয়তো আপনিও খবর, আমি জানি না আপনি খবরটা কি কালকেই পেয়েছেন না পরে পেয়েছেন? আমি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ভিডিও দেখেছি, তারপরে তো
অন্যান্য ভিডিও দেখেছি, টিভি অন করেছি। মানে আপনারা যেহেতু আমি জানি আপনারা খুব ডিসিপ্লিন, ওই আপনারা খুব তাড়াতাড়ি একটু শুয়েও পড়েন, আমরা যেমন একটু রাত আমি করে শুই তাড়াতাড়ি শুয়ে পড়ি। এবং উঠেও পড়েন সকাল সকাল। আমি খুব ভোরে উঠি, 4:30টায় উঠি। ব্যাপারটা যেটা হচ্ছে যে কি কি আপনি কি বুঝছেন বলুন তো, ব্যাপারটা কি? ওকে, প্রথম কথা শফিকুল, আপনি বন্ধু হারিয়েছেন। শুভেন্দু অধিকারী একদম একদম পিএ, সব থেকে কাছের মানুষ হারিয়েছেন, যাকে বিশ্বাস করা যায়। যেমন উনি তো অনেক বড় জায়গায় আছেন, বাট আমরাও যখন আমি যখন ডিফেন্সে ছিলাম, আমার পিএ ছিল, তাকে বিশ্বাস করতাম। কারণ অনেক সময় কি হয়, অন্যান্যরা অনেক সময় ফাঁসিয়ে দেয়, বাট পিএ সাধারণত ফাঁসায় না, পিএ কে বিশ্বাস করা যায়। সেখানে উনি তো এত বড় জায়গায় যাচ্ছিলেন, একদম রাজ্যের 1 নম্বর ব্যক্তিত্ব। তো সেইখানে আমার খারাপ এই জন্য লাগছে যে একটা তরতাজা পান, একটা বাচ্চা ছেলে। দ্বিতীয়ত খারাপ লাগছে যে এর কোনো রাজনীতির সাথে অতটা যোগ ছিল না। তৃতীয়ত সবার মুখে শুনছি, পরে আমি খোঁজ খবর করলাম, ভালো ছেলে ছিল নাকি। আপনিও বলেছেন, বাট অন্যান্য লোকেরা, আমার অন্যান্য ফিডব্যাক, যে মানে আনন্দদায়ক মানুষ ছিলেন একটি। চতুর্থ হচ্ছে যে ইনি এয়ারফোর্সের ছিলেন, তো কোথাও একজন সৈনিক হিসেবে আরেকজন সৈনিক গেল, তো খারাপ তো লাগবে। এবার আসে আপনার কথায়, দেখুন, এইবার আমরা ভুলে যাই এই ব্যক্তি মানুষটি যিনি মারা গেছেন, তার তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু অন্য কথা বলি। এটা খুন তো বটে, এটা অ্যাক্সিডেন্ট না, কোনো দুর্ঘটনা না, কোনো অসুখ না, খুন সবাই মানছেন। এবং এই খুনটা যতদূর জানতে পারছি একটি রাজনৈতিক হত্যা, মানে অন্যরকমও হত্যা হয়। কেউ কারো বাড়ির কারোর সাথে অশান্তি করেছে, তো একটা পারিবারিক ঝগড়া হলো, হত্যা হয়ে যায়, জমি নিয়ে ঝগড়া হলো, হত্যা হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় প্রেম সংক্রান্ত হত্যা হয়ে যায়, অনেক সময় রাগে রিভেঞ্জ নেওয়ার জন্য হত্যা হয়ে যায়, বাট এটা একটি রাজনৈতিক হত্যা। এবার আপনি দেখুন টার্গেট কে। টার্গেট হচ্ছে একটি পিএ, যার কোনো সেই রকম পরিচয় নেই। গতকাল অবধি ম্যাক্সিমাম লোক এনাকে জানতেন না যে ইনি এই পরিসরে আছেন। কারণ আমরা সত্যি কথা, আমাদের প্রধানমন্ত্রীর পিএ কে বা মমতা ব্যানার্জির পিএ কে ছিলেন আমরা জানি না, সেটাই তার রোল। এবার এই টার্গেট দিয়ে একটা মেসেজ দেওয়া হচ্ছে। কাকে মেসেজ দেওয়া হচ্ছে? শুভেন্দু অধিকারীকে। কাকে মেসেজ দেওয়া হচ্ছে? ভারতীয় জনতা পার্টিকে। যেহেতু আমি রাজনীতি করি না, কিন্তু এই ব্যাপারে তো আমি একদম যে নন পলিটিক্যাল কমেন্ট করব তা হবে না, আমি খুলে বলবো আপনাকে। সময়টা দেখুন, টার্গেট হয়ে গেল টাইমিং। টাইমিংটা হচ্ছে ওথ নেবার জাস্ট আগে। মানে এই মেসেজটা তো ওথ নেবার পরেও দেওয়া যেত, তাহলে ওথ নেবার আগে কেন হলো? তার অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে এই টার্গেটটা এই জন্য চুজ করা হলো যে এই টার্গেটটা হচ্ছে সিকিউরিটি লেস, উইক লিঙ্ক বলি আমরা। যেমন আপনি দেখবেন পুলওয়ামাতে আর্মিকে টার্গেট না করে সিআরপিএফ বা এরকম কাউকে টার্গেট করেছিল ওরা, যে কম্পারেটিভলি যারা তক্ষুনি মানে পাগলের মতো গুলি ছুটতে শুরু করবে না। এইরকম করে সব সময় যারা এই সময় শয়তানি ঘটায়, সে টেরিস্টই হোক বা দেশের টেরিস্টই হোক বা রাজনৈতিক টেরিস্ট হোক, তারা এরকম ভাবে টার্গেট করে। উইক লিঙ্ক, যাকে মারা মাত্র 10টা বন্দুকের গুলি ছুড়ে আসবে না ওই দিকে। এবং তারপরে টাইমিংটা হচ্ছে জাস্ট ইলেকশনের আগে, কারণ ইলেকশন হয়ে গেলে এনার আশেপাশের লোকেদেরকে টার্গেট করা মুশকিল হয়ে যাবে, তারা সিকিউরিটির বলয়ে পড়ে যাবে। এবং আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইলেকশন বলতে আপনি শপথের আগে বলছেন, তাই তো? সরি সরি শপথ গ্রহণ হয়ে গেলে। আরেকটা ব্যাপার আছে, এই যে সময়টা যে এখনো কিন্তু কেউ মুখ্যমন্ত্রীর পাওয়ার নেয়নি, কেউ কোনো এমএলএ কোনো মন্ত্রিত্ব পায়নি, এখনো কিচ্ছু হয়নি। এই সময়টা একটা গ্যাপ। এই সময় যদি একটা আগুন জ্বালিয়ে দেওয়া যায়, একটা ঝামেলা হয়, তাহলে কি হবে যে কিছু তো ফায়দা হবে, না হলে তো আমরা বিস্তৃতিতে চলে যাব। এবং আমি অনেক বৃহত্তর পরিকল্পনা দেখতে পাচ্ছি। আমার এটাকে একটা ফাঁদ মনে হচ্ছে, এবং এই ফাঁদে আশা করি বিজেপি অনেক বড় দল, তাদের অনেক বড় অ্যাডভাইজার আছে, আশা করি তারা পা দেবেন না। কিন্তু তারা এমন কিছু করছেন যেটাতে আমার মনে হচ্ছে তাদের অ্যাডভাইজাররা তাদের সঠিক অ্যাডভাইস দিচ্ছেন না। আমি তো বাইরের মানুষ, থার্ড পার্টি, আমি সেইভাবে বলবো আপনাকে। সাধারণ যারা আপনার দর্শক তাদের জন্য আমি কথা বলছি, আই এম নট বদার্ড বাকি কে শুনছে না শুনছে। যেমন এত সোজা হিসাব না যে যারা ভোটে হেরে গেছে তারা রাগ করে মেরে দিল।
হিসাবটা এত সোজা না। অফকোর্স ওনার সব থেকে বড় শত্রুকে এই মুহূর্তে, শুভেন্দু অধিকারী যদি মেসেজটা যাচ্ছে তার কাছে, তার সব থেকে বড় শত্রুকে, তার সব থেকে বড় শত্রু যারা মানে এই আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে 140 কোটি লোক থাকে, পশ্চিমবঙ্গে 10 কোটি লোক থাকে, আপনি যদি হাতে গোনেন তিনটে বা দুটো লোক পাবে যে সব থেকে বেশি শত্রু তার। অফকোর্স তাদের একটা আনন্দ হবে, সায় থাকবে, পরিকল্পনাও থাকতে পারে, সেটাতে যাচ্ছি না, বাট তারও অনেক বড় পরিকল্পনা থাকতে পারে বলছে। আমার কাজ অ্যাসেসমেন্ট করা, পুলিশের কাজ পুলিশ করবে। কারণ ধরুন পুলিশ কালকে ধরে ফেললো একটা লোককে করেছে, সেও বললো আমি করেছি, ঠিক আছে, তার ফাঁসি হয়ে গেল, দ্যাটস ওকে। করালোটাকে সেটা আমরা ধরতে পারবো না, কারণ যে করালো একটা একটা লেভেল যাওয়ার পরে লিঙ্কটা কেটে যাবে, তখন দেখবেন টাকা এসছে ইন্টারনেটে, তখন দেখবেন প্ল্যানিং হয়েছে ইন্টারনেটে, শেষ অবধি আপনি এটাতে পৌঁছাতে পারবেন না। এর মধ্যে গভীর ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রে কে কে আছে, কে কে থাকতে পারে আমি বলি। দিল্লিতে একটা পাপু আছে, ইটালির পাপু। কলকাতায় একটা পাপু আছে। উত্তরপ্রদেশে একটা লাল টুপি পরা পাপু আছে। বিহারে একটা পাপু আছে, সে তার বাবা চারা খেত। হ্যাঁ, এইবার এই পাপ্পুগুলোর সবার একটা মিল আছে। প্রথম কথা, এরা সবাই বাবা মা এরকম টাইপ লোকজনের হাত ধরে এসছে রাজনীতিতে, তাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। এরা সবাই দেশ বিরোধী, এরা সবাই দেশের ক্ষতি চায়। এরা পাকিস্তানের সাথে ভারত অপারেশন সিঙ্গুর করলে এরা প্রমাণ করতে তৎপর হয়ে যায় যে ভারত হেরেছে। এই পাপ্পুদের ওপর আরেকটা পাপ্পু আছে, সেই পাপ্পু থাকে আমেরিকায়। তারা চায় দেশের পাশা পেল্টে দিতে। তারা ওপর থেকে তাদের কিছু চররা আছে, যেমন জর্জ সোরোজ আমরা নাম শুনি, টুল কিট গ্যাং, তারা একটার পর একটা দেশে অনাসৃষ্টি এবং বিপদ ঘটায়। আরো কিছু পাপু আছে, পাকিস্তানের পাপু পাপু আছে, আপনার বাংলাদেশের আনসারুল বাংলা, চায়নাতেও আছে। বাট এরা সবাই মিলে চায়টা কি, যে এই এরিয়াটাতে এদের সবার একটা এজেন্ডা আছে, শিলিগুড়ি করিডোর নিয়ে, বঙ্গোপসাগর নিয়ে, সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে, একটা আরকান করিডোর হচ্ছে সেখান নিয়ে, মিয়ানমার নিয়ে, এবং এই সব কিছুর মধ্যে এই ইলেকশনের ফলাফলটা, এই কিছুদিন আগে আপনার একটা প্রোগ্রাম আমি করেছি এবং দেখলাম মানুষ খুব দেখেছে এবং মানুষ খুব পছন্দ করেছে, আপনিও বলছিলেন। তো এই সব কিছুর মধ্যে একটা খেলা আছে, যেখানে হট করে যদি এই বেঙ্গল, বিহার, নর্থ ইস্ট সব একটা গভর্নমেন্টের আন্ডারে চলে আসে, তাহলে এইখানে যে খলবলি চলছিল সেইটা বন্ধ হয়ে যাবে। কেউ সেটা চায় না। তো ফলে এই এত সোজা না যে ভোটে হেরে গেছি বলে দুম করে মেরে দিলাম, এত সোজা হিসাব না। আরো বড় মাথারা আছে এবং তারা কিন্তু আসছে, তারা বলছেন যে আজকে ওনার সাথে কথা হলো, কালকে ওনার সাথে দিল্লিতে কথা হলো, আজকে লখনৌর সাথে কথা হলো, বিহারে, তারা সব আসছেন তাদেরকে সংঘবদ্ধ হওয়ার জন্য। কেন, কিসের সংঘবদ্ধ? তো এইখানে আমি ভয় পাচ্ছি যে তারা চায় যে পশ্চিমবঙ্গে এর একটা রিপারকেশন হোক, আগুন জ্বলুক। এবং আমি মানে আশঙ্কা করছি আরো কিছু ইনসিডেন্ট হবে, আরো কিছু ইনসিডেন্ট হবে, বর্ডার এরিয়াতে হবে, তার মধ্যে ধর্ম মিলে যাবে এবং একটা ধর্মের কালার দেওয়া হবে এবং কোথাও একটা বলা হবে যে দেখো এই হচ্ছে ব্যাপার। এবং কিছু বড় বড় নামী উকিল আছে যাদের পেটে ভাত চলে যাবে এখন যদি এই কেস করাগুলো বন্ধ হয়ে যায়। এখন এখন তো আর কেউ কেস দেবে না, তাদের কে কেস দেবে? আপনি দেখুন না, দিল্লির উকিলগুলো লক্ষ লক্ষ টাকা নেয় পশ্চিমবঙ্গের সরকার থেকে, নিত, গতকাল অব্দি নিত, তারা এখন আর কেস পাবে না। তাদেরও ইচ্ছা এরকম, যে এইখানে অনেক লোকের একটা ইচ্ছা আছে দেশ বিরোধী। আমি আশঙ্কা করছি, আশা করি আমি যেন ভুল হই এবং এটা একটা পুরনো শত্রুতার মার্ডার বলে প্রমাণ হয়, তাহলে আমি খুব খুশি হব। আমার ভয় হচ্ছে এরা ছেড়ে দেওয়ার কথা না, এরা এত সহজে হার বারবার কথা না, এবং এরা চেষ্টা করবে যেমন তেমন করে, যেটা উনি বলিয়েছিলেন, আমি যদি সরে যাই দেখবেন 1 মিনিটে আপনাদের শেষ করে দেবে। এইটা এই এই কথাটার মান রাখবার চেষ্টা করাও হতে পারে। এইবার আমি অন্য কিছু কথায় আসি, আপনার ভালো লাগতে পারে, নাও ভালো লাগতে পারে। প্রথম কথা,
একটু যদি আপনি ইলেকশনের রেজাল্টটা দেখেন না শফিকুল, আমি তো পলিটিক্স করি না, বাট খুব ভালো পলিটিক্স বুঝি, খুব ভালো পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টও বটে। এবং এতদিন ধরে মিডিয়ায় আসছি, আশেপাশে তো সবাই যারা বসে তারা সবাই মানে ঘাঘু পলিটিশিয়ান, সবাই যাদের আপনারা দেখেন রোজ। খুব ভালো আমি পলিটিশিয়ান বুঝি, আমার পরিবারের লোকেরা অনেকে পশ্চিমবঙ্গের পলিটিক্সে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আমি না, আমি পালিয়েছিলাম মিলিটারিতে পলিটিক্স থেকে পার পাওয়ার। এবার আমি আপনাকে কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিচ্ছি। এই ইলেকশনে বিজেপি পেয়েছে ভোট কত জানেন? 45%, 45.84% টু বি প্রিসাইজ। আর ঠিক 5% কম পেয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, রাইট? এটা সবাই জানে। তাহলে হলো 85%, দুটো মিলে বিজেতা দল অ্যান্ড প্রধান বিরোধী দল যদি বলেন। 15% কে গেল? এই 15%-এ আছে কংগ্রেস, বিএসপি, সিপিআই, সিপিএম, সিপিআইএমএল, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, মিম, এরা। তাহলে 5%-এর মার্জিনে আপনারা জিতেছেন। আপনাকে এটা মনে রাখতে হবে যে তৃণমূলের 40.8% বা 41% লোক এই মুহূর্তে পশ্চিমবাংলায় আছেন যারা আপনাদের চায় না, আর 15% আরো আছেন। তাহলে 56-57% লোক আছে যারা আপনাদের চায় না। তাহলে আপনারা এলেন কি করে? কারণ কিছু লোক প্রাণ হাতে করে, মৃত্যু ভয় উপেক্ষা করে, আতরের গন্ধ শোকা হবে কিনা ভুলে গিয়ে, বুকে বল বেঁধে অমিত শাহ আর নরেন্দ্র মোদীর ভাষণ শুনে ভরসা করে এগিয়ে এসে ভোটটা দিয়েছিল। আমার মতো লোক তারা না। তারা ভোটটায় দিয়েছিল এই জন্য, নরেন্দ্র মোদী বলেছিলেন যে হিসাবও হবে। অমিত শাহ বলেছিলেন পাতালে গিয়ে লুকালেও যারা দুর্নীতিকারী, যারা অশান্তিকারী, তাদেরকে বার করে এনে লটকাবো, বলেছিলেন কিনা? আমি কি দেখছি জানেন? এখনো কেউ মন্ত্রী হয়নি, এখনো কেউ শপথ নেয়নি। একটা কম্পিটিশন চলছে কে কত বড় উদার আর কে কত সৌজন্য পারে। সৌজন্য 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 দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছি। আমি কখনো বলছি না যে সৌজন্য করবেন না, বাট আমি যেটা দেখতে পাচ্ছি খালি সৌজন্যই চলছে। এত সৌজন্যের দরকার কি? আপনারা আগে তো মন্ত্রীর শপথ নিন, তার আগে পুলিশকে বলুন, আর যারা সিএপিএফ এসছে, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সকে বলুন, একটাও যদি ঘটনা ঘটে আপনারা দায়িত্ব। আপনারা তো কোনো চার্জই নেননি। অদ্ভুত ব্যাপার আমি দেখছি, যে সিপিএম এর অফিস 15 বছর ধরে তাদের হাতে ছিল না, সেটা দান করা হচ্ছে। আরে করবেন পরে, আগে তো 6 মাস আপনারা শাসন করুন। কেন যে বলছি এই কথাটা, অনেক ফ্রাস্ট্রেশন থেকে বলছি, কারণ উদারতা, বদান্যতা, আপনার সৌজন্য, এইগুলো সবার জন্য না। আমি নিষ্ঠুর হতে বলছি না, বাট কম্পিটিশন করছেন আপনারা। আমি নাম নিয়ে বলতে পারি, রুদ্রনীলকে দেখছি, সজল ঘোষকে দেখছি, এরা সবাই আমার চেনা মানুষ, মানে আমি এদের সাথে প্রোগ্রামে বসেছি অনেক। আরো অনেক লোক আছে, আমি দেখলাম জগন্নাথ বাবু সব গিয়ে হাতে পায়ে ধরে ক্ষমা চাইছে, এই করছে। আরে এগুলো পুলিশের কাজ, ছেড়ে দিন ওদের, এবং বলুন আমাদের বলবেন না আমরা কোনো শপথ নিইনি, পুলিশ করুক, কিচ্ছু যেন না হয়, জিরো অ্যাক্টিভিটি। সৌজন্যের প্রতিযোগিতা চলছে। সৌজন্যকে মানুষ দুর্বলতা মনে করে। আপনারা হয় টিভিতে ফুটেজ খাচ্ছেন যে কত ভালো নেতা আপনারা, বা শ্মশান ঘাটের দিকে রওনা দিচ্ছেন, যেমন এখন সকালে রওনা দেবেন। মাঝখানেও একটা জায়গা আছে, সেখানে থাকতে শিখুন। অনেক বছর আপনারা পশ্চিমবঙ্গে ক্ষমতা দেখেননি বলে আপনাদের একটা জিনিস হয়েছে, সেইটাকে ইংরেজিতে বলে স্টকহোম সিনড্রোম। স্টকহোম সিনড্রোম আপনি ডিকশনারি দেখে নেবেন, যারা জানেন না দর্শক, STOCKHOLME। স্টকহোম সিনড্রোম মানে অনেক বছর নিপীড়ন হওয়ার পরে নির্যাতনকারীদের প্রতি ইতিবাচক অনুভূতি, সহানুভূতি, নির্ভরশীলতা এবং নির্যাতনকারীদের রক্ষা করা এবং অযৌক্তিক একটা কৃতজ্ঞতা দেখানো। এটা ডিকশনারি মিনিং। স্টকহোম সিনড্রোম হয় কোনো টেররিস্ট কোনো লোককে যদি তুলে নিয়ে চলে যায়, দুটো রুটি দেয়, একদিন একটুখানি কম মারে, পরের দিন ও পুলিশের বিরুদ্ধে গিয়ে ওই টেররিস্টের হয়ে কাজ করতে বলে। টেররিস্টের হয়ে কথা বলে না, ওরা খুব ভালো, ওরা কম মেরেছে, ওরা রুটির সাথে একটু নুনও দিয়েছিল খেতে, এরকম করে বলেন না যে গুলি মারো। তো সেরকম আমি কখনো বলছি না যে, আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি যে আমার মনে হচ্ছে যেন কোথাও একটা
দারুণ বুকে জড়িয়ে দেওয়ার মতো একটা ব্যাপার এসছে। কোথাও আমরা অমিত শাহ প্রধানমন্ত্রীর ব্যাপারগুলো দেখতে পাচ্ছি না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, হরিশ মুখার্জি রোডের ওই যে রাস্তা ব্লক করা, ওটা যখন হটে গেল আমার মতো অনেক লোক আবার ওই রাস্তাটা ব্যবহার করছে, আমি ব্যবহার করতাম না। এই জন্য ব্যবহার করতাম না, ওর পাশে একটা বড় রাস্তা আছে আশুতোষ মুখার্জি রোড, ওখান দিয়ে যেতাম। কেন যেতাম? কারণ ওইখানে যে কোনো সময় ব্লক বুক হয়ে যেত, ভিআইপি রোড বলে গ্রিন করিডোর বানিয়ে দিত বলে আমরা আটকে থাকতাম। আমরা অনেকবার আটকেছি, তারপরে ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। এখন দেখছি লোকেরা সেখানে গিয়ে আরাম করে ঘুরছে। এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত যে ন্যায্যগুলোকে আগে মানুষকে দেখান, যে ন্যায্যগুলো হোক আগে। আপনারা কম্পিটিশন দিচ্ছেন কে কত বড় দরদি। আমার অবাক আছে এইখানে একটা ব্যাপার, শুভেন্দু অধিকারী কিন্তু একবারও দেখিনি তাকে এইসব করতে। বাকিদের সবাইকে দেখছি, আমি হাঁ হয়ে যাচ্ছি। একজন মাঝারি মাপের সিনেমা আর্টিস্ট, যিনি না পারেন অভিনয় করতে, না পারেন ভালো করে কথা বলতে, বড় এমপি হয়ে বসেছিলেন এতদিন, গুছিয়ে সিনেমা করেছেন, কতগুলো বছরে বিরাট বিরাট সিনেমা করেছেন, কোটিপতি হয়েছেন। কদিন আগে গ্যাস সিলিন্ডার হাতে নাচছিলেন আমাদের ভূতপূর্ব প্রধানমন্ত্রীর সাথে, তিনি বলছেন আমি কোনো পার্টি করি না। আর সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে দেওয়ার মতো মেসেজ আসছে। কালকে রাতেও দেখেছি আমি যে বুকে জড়িয়ে ধরছে এমন কিছু লোকেরা, যারা একসময় সিনেমা পাচ্ছিল না বলে কান্নাকাটি করছিল। আরে আপনি আগে এনকোয়ারিটা করুন, আপনাদের একটা কমিটি বসান যে কে কে ছিল যারা এদেরকে সিনেমা করতে দেবো না বলেছিল, তাদের আগে বিচার হবে, তারপরে আমরা দেখব। বসে থাকুক কিছুদিন, 5-6 বছর, এটা তো কোনো সাজা না। কমিটির রিপোর্ট বেরাক, তারপরে দেখা যাবে, তারপরে সবাইকে বুকে জড়া। এখানে অদ্ভুত একটা দেখেছি, মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? জগাই মাধাই হচ্ছে সবাই, বদমাইশ বদমাইশ। যারা বিখ্যাত মানে মদ্যপ এবং বিখ্যাত নারী অত্যাচারী, বিখ্যাত বদমাইশ নেতা, যারা ভোটের আগের দিন পুলিশকে ধমকেছে কালকেই থানাটা উঠিয়ে দেবো, তার পায়ে হাত ধরে প্রণাম করছে, পাবলিক দেখছে। আপনারা বেরাচ্ছেন কেন এখনো শপথ নেওয়ার আগে? আমরা এই জন্য ভোট দিয়েছিলাম। আমরা যখন বলছি, আমি আমার কথা বলছি না, হ্যাঁ, আপনি যে কথাগুলো আপনি বলছেন, আমি দেখছি যে কালকে আমি যে ভিডিওটা করেছি সেখানে অনেক মানুষ একই কথা বলেছেন, একই কথা বলছি যে আরো বেশি করে সৌজন্য দেখাতে বলুন ওদেরকে, তাহলেই হবে। মানে মানুষের কথা, এটা আপনার কথা না। না, আমি দেখুন এটা তো হবেই যে একটা বড় রাজনৈতিক দল হবে, যারা আমি আপনার সঙ্গে সেদিনে শুয়ে বলছিলাম, যারা পাঁচিলের ওপরে ছিল তারা লাফাবে, এবং কিছু লোক সবার আগে লাফাবে, অনেক দূর থেকে লাফাবে, পোল ভল দিয়ে ঢুকে যাবে। সেগুলো তো ওনারা বন্ধ করছেন। কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি ট্রেন্ড, যে সৌজন্যর একটা কম্পিটিশন চলছে। আমি বলছি না যে সৌজন্য থাকবে না, সৌজন্যটা এমন না হয় যে আপনার দুর্বলতা প্রকাশ হচ্ছে, তাহলে কোমরে বেঁধে বসে থাকুন, আরো অনেক লোক মরবে, এখানে অনেক আগুন জ্বলবে, এখানে আরো অনেক কিছু করবে। কারণ আপনারা অতটা সংগঠিত না, আপনারা সংগঠিত না। সংগঠিত পাপ্পুগুলোর নাম বললাম, 5টা 6টা পাপ্পুর বললাম, আমেরিকান পাপ্পু, পাকিস্তানের পাপ্পু, বাংলাদেশের আনসারুল বাংলার পাপ্পু, দিল্লির পাপ্পু, ইটালিয়ান পাপ্পু, বিহারের, এরা সব আসছে। কেন আসছে? মাফলার পরা পাপ্পু দিল্লির, এরা কেন আসছে? কারণ এরা একমাত্র ছিদ্র খোঁজে যেখান থেকে ভারতকে উইক করা যায়। আমি তো দেখুন, আমি চাই বাংলাদেশের বর্ডারটা ঠিক থাকুক, নেপালের বর্ডারটা ঠিক থাকুক। আমি দেখতে পাচ্ছি যে এখানে এরা ওত নেবার আগে এরা মার খাচ্ছে। আপনি চিন্তা করে দেখুন। এবং আজকে দেখলাম একটা টিএমসি অফিসিয়ালের, এআইটিএসি এর অফিস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া, আবার অল ইন্ডিয়া, পশ্চিমবঙ্গের অর্ধেক না, বলছে অল ইন্ডিয়া। এনিওয়ে, তো ওটা তো অদ্ভুত কথা। আমি তো বিজেপির না, তাহলে আমাকে কেন বলতে হচ্ছে এই কথাগুলো? আপনারা কেন কন্টেস্ট করছেন না যে এই পার্টির নামটা এরকম কেন হবে? কোন স্টেটে আর রিপ্রেজেন্টেশন আছে অল ইন্ডিয়া বলবার জন্য? কোন এমএলএ আছে? কিন্তু সেখান থেকে মেসেজ আসছে, একটা এই মারেছে, আমরা তীব্র নিন্দা করছি, আমাদেরও 2টো লোক মারা গেছে, সেটাও নিয়ে তীব্র নিন্দা করছি। তো মিলিয়ে দিল তো। তোমাদের 2টো লোক, প্রথম কথা প্রমাণ হোক, সিবিআই ইনকোয়ারি হোক যে ওটাগুলো তোমাদের লোক ছিল কিনা। দ্বিতীয় কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর পিএ আর নর্মাল পার্টি ওয়ার্কার তো এক না, এর উপরে বড় হাত আছে মনে হচ্ছে। আমার মনে হয় যেটা করা উচিত সেটা হচ্ছে এখন পুলিশের হাতে ছেড়ে দেওয়া হোক। সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স আছে এখনো, তারা এখনো নেক্সট 20 দিন অন্তত সমস্ত জায়গায় জিপ নিয়ে ঘুরে বেড়াক, যে জিপগুলো তারা এনেছে, বড় বড় গাড়িগুলো রাইট নিয়ে, প্রত্যেকটা মাঠে মাঠে পাড়ায় পাড়ায় তাদের প্রেজেন্স দেখতে চাই। এবং দেখতে চাই যে এই লোকেরা গলা জড়িয়ে ধরে ধরে হাসি হাসি মুখ করে মিষ্টি খাওয়াচ্ছে, প্রণাম করছে,
এবং যে যে থার্ড পার্টি আর কি তাদের অফিস ফেরত দিচ্ছে, এগুলো করবেন, পরে করবেন, আগে তো কিছু ন্যায় করুন, কিছু বিচার করুন। যেমন করেছেন যে ওই ওই রাস্তাটা হটিয়ে দিয়েছে পুলিশ, পুলিশকে বলুন যে যেমন যেমন নিয়ম অনুযায়ী কাজ করুন, আপনারা যেখানে দেখছেন অন্যায্য কাজ হচ্ছে অ্যারেস্ট করুন, পার্টি দেখতে হবে না, জেলে ঢুকিয়ে দিন, কোর্টে পেশ করুন, আপনারা সরে থাকুন। এখন আপনারা এই সৌহার্দ্য এইগুলো দেখাচ্ছেন, এগুলো দুর্বলতা। আপনার 4% ভোট এদিক থেকে ওদিক হয়ে গেলে আর জীবনে পাওয়ারের মুখ দেখতে পাবেন না। আপনাদের বিরুদ্ধে এই মুহূর্তে 58% লোক দাঁড়িয়ে আছে, আপনারা পেয়েছেন 45%। সিধা হিসাব, 55% লোক দাঁড়িয়ে আছে। এখনো ক্ষমতায় আসলেন না। বাংলাদেশ বর্ডারে আমি কি চাই? আমি চাই আপনারা ক্ষমতায় আসুন, সৌহার্দ্যটা 15 দিন পরে করুন। প্রথম 2 দিনে আপনারা বাংলাদেশ বর্ডারের ওই ল্যান্ডটা, যেটা নাকি আগের মুখ্যমন্ত্রী দেননি, দিয়ে দিন। তারপরে যতগুলো বড় বড় কেস আছে সেই কেসগুলোর একটু নিষ্পত্তি করুন, যেমন আইপ্যাকের ফাইল চুরি করবার কেস, এগুলো তো আপনাদের হাতে আছে। আপনারা বুকে জড়িয়ে জড়িয়ে ধরছেন। ইজ ইজ দ্য টাইম? এই ছেলেটা মারা গেল কারণ লোকে জানে আপনারা কিছু করতে পারবেন না। আমরা খালি কোর্টে যান, কোর্ট 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 কোর্ট। ওকে, মানুষগুলো ভোট দিয়েছে, ঘর থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী এক কথা বলছেন, ও স্বরাষ্ট্রমন্ত্রী এক কথা বলছেন, আপনারা এখানে এত বেশি মানে বড় উদারতা দিচ্ছেন যে লোকে এটা ভুল করছে। এইরকম উদারতা দেখান আপনারা। এখন রাস্তায় পুলিশ লাগান, রাস্তায় দরকার হলে মিলিটারি লাগান, নাহলে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স লাগান। নেক্সট 15 দিন 20 দিন মানুষকে আশ্বস্ত করুন, তারপরে দেখবেন আস্তে আস্তে লোকে সেটেল হয়ে যাবে। তখন এরা প্ল্যানগুলো করবেন। এটা ভাবছেন বিনা প্ল্যানে হয়েছে? শিলিগুড়ির গাড়ি, সেই গাড়ির নাম্বার প্লেট এখানে পাওয়া যাচ্ছে, এটা বিনা প্ল্যানে হয়েছে, সুপরিকল্পিত, পারফেক্টলি এক্সিকিউটেড। এবং আমি বলছি ধরা পড়বে হয়তো কেউ, কিন্তু সেই লিঙ্কটা সেখানেই শেষ হয়ে যাবে। এইবার আমার এটা মনে হচ্ছে যে আপনাদের অগ্রাধিকার, যেটা বলে প্রায়োরিটি বলে আমাদের ইংরেজিতে, প্রায়োরিটাইজেশনে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আগে শাসন, আমি আর একটা কথা বলতে চাই। এটা তো আপনি বললেন যে একটা বার্তা শুভেন্দু অধিকারীকে, তো যা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীকেও তো মেরে ফেলার প্ল্যান থাকতে পারতো। ওটা পারবে না, ওনার যা সিকিউরিটি আছে ওটা ওরা পারবে না, ওটা কোনোভাবে পারবে না। কারণ ওখানে তো অন্য ডিপার্টমেন্ট আছে। ওনার যা সিকিউরিটি আছে, যারা টপ লিডার বিজেপির বা যে কোনো তাদের তাদের গায়ে দাঁত বসানো না, তার মানে আমি বলছি যে অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছেন শুভেন্দু, ওটা পেরে উঠছেন না, অন্যভাবে মেসেজ দেওয়ার চেষ্টা হচ্ছে। মেসেজ, এটা একটা মেসেজিং, এরপরে অন্য মেসেজিং হবে। এবং এই মেসেজিং গুলো আমরা দেখেছি যখন ওয়াফাক ছিল তখন কিভাবে মারপিট হলো। অভয়ের সময় যে 100টা লোক এসেছিল এবং প্রমাণ নষ্ট করেছে, সেই সিসিটিভিটা তো আছে। সেই সিসিটিভিটা তো আমরা নিজেরা দেখেছি, আপনারা দেখেছেন সেই সিসিটিভিটা। সেই লোকগুলোকে ধরা হোক। সেইগুলো না করে আপনারা বুকে জড়িয়ে দেওয়ার খেলাটা একটু বেশি তাড়াতাড়ি খেলছেন। এগুলো পুলিশকে করতে দিন, যে আপনারা করুন পুলিশকে। এটাই আমার বলবার ছিল। আর ওকে, ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মানুষের কথা বলছেন। আমি দেখছি মানুষের রিয়াকশন ওইগুলি আসছে। ভালো থাকবেন, দেখি কোন দিকে যাচ্ছে মোড়, তদন্ত হোক, তারপর আরও বিষয়টা পরিষ্কার হবে। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস, উনি ব্যাখ্যা দিলেন। এই হচ্ছে মানে ওনার যা ভাবনা এবং বিরাট একটা পরিকল্পনা ষড়যন্ত্র করি এটা করা হয়েছে, সেটা আমরাও কোথাও মনে করি। কিন্তু চন্দ্রকে তার ফিরে পাবো না, এটাও মানে আমার আলাদা কষ্টের জায়গা, যেহেতু বন্ধুর মতো আবারও বলছি। কিন্তু তদন্ত হোক, দেখা যাক ব্যাপারটা কি হয়েছে, কোত্থেকে হয়েছে, কারা করেছে, তারপর তাদের ব্যবস্থা হতে হবে। সত্যিই খুব আঁটাসাঁটো অবস্থায় কিন্তু চলতে হবে এখানকার সরকারকে। নতুন যে সরকারটা হতে চলেছে এতটা সহজ না। এখানে নাশকতামূলক কাজকর্মের জন্য একটা অংশ মুখিয়ে রয়েছে, আর তাদেরকে উস্কানি দেওয়ার জন্য তো পলিটিক্যাল ব্যাপার তো আছেই। গোটা দেশ জুড়ে এবং বিদেশেরও হাত, যেটা ব্রিগেডিয়ার দেবাশিস দাস বলার চেষ্টা করলেন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।